দেখে নেব খেলার সময় শিরোনাম। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে উন্নতির অন্তরায় ধীরগতির উইকেট, মন্তব্য আইরিশ নারী দলের কোচ এড জয়েসের। ঘরোয়া স্পোর্টিং উইকেটের পরামর্শ, কাজ করতে আগ্রহী শান্তদের সঙ্গে। শঙ্কার মেঘ কাটতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে, হাইব্রিড মডেলেই রাজি পাকিস্তান। খবর ভারতীয় গণমাধ্যমে। সোমবার আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। এবং পূর্ণতা পেল বাফুফের কার্যনির্বাহী কমিটি। অমীমাংসিত পদে পুনর্নির্বাচন করে জয় পেলেন সাইফুর রহমান মনি। স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত না হওয়ায় হতাশ কাউন্সিলররা। শুধু ঘরের মাঠে স্লো অ্যান্ড লো উইকেট বানিয়ে টেস্ট ক্রিকেটে কখনোই উন্নতি আনা সম্ভব নয়। ভবিষ্যতের ভাবনায় তাই অন্তত ঘরোয়া লিগে ভিন্ন ভিন্ন ট্র্যাক বানানোর পরামর্শ সাবেক ইংলিশ ও আইরিশ ব্যাটার এড জয়েসের। প্রথম শ্রেণীর ক্রিকেটে 18,000-এরও বেশি রান করা জয়েস বিস্মিত এদেশের ক্রিকেটারদের নিয়মিত ইংলিশ কাউন্টি লিগে সুযোগ না পাওয়ায়। বর্তমানে আইরিশ নারীদের হেড কোচের দায়িত্বে থাকা জয়েস সুযোগ পেলে কাজ করতে চান টাইগার ডাগ আউটে। মাহবুব রিমনের রিপোর্ট। প্রায় 6 ফিট উচ্চতার দীর্ঘকায় গড়ন, প্রথম দর্শনেই পরিচিত মুখ, চোখ আটকে যাবে যে কারোই। শুধু আয়ারল্যান্ডের সাবেক অধিনায়কই নন, তিনি প্রথম আইরিশ ক্রিকেটার যিনি খেলেছিলেন ইংল্যান্ডের জাতীয় দলের জার্সিতে। এডমুন্ড ক্রিস্টোফার জয়েস, বিশ্ব ক্রিকেটে যিনি পরিচিত এড জয়েস নামেই। স্বীকৃত ক্রিকেটে 33,000-এর বেশি রান, প্রায় 21 বছরের ক্যারিয়ার। 22 গজের পাঁট চুকে 2019 সাল থেকে আছেন আইরিশ নারী ক্রিকেটের দায়িত্বে। বেশ লম্বা প্রক্রিয়ার পর অবশেষে পাওয়া গেল তাকে। জানতে চাওয়া জয়েসের কাছে, কেন দুই যুগেও টেস্ট ক্রিকেটে থুকছে বাংলাদেশ। You look at the test match that Bangladesh are playing at the moment against West Indies, fast pitch, fast bowlers, and I know Bangladesh have produced some good seam bowlers recently as well, so Taskin and people like that are doing really well. But I think the batters, you just get used to playing on the pitches that you grow up on, you know, so it's easier to play on, you know, low pitches that turn a bit, and then when you go overseas it's harder. But it's the same for all the other teams. Home advantage is really a big thing in test matches now, and definitely the talent there. It's just a matter of being able. So I would say try and play everything, but don't rule out playing test matches. আক্ষেপের জায়গা আছে আরও। 4 দিনের কাউন্টি ক্রিকেটে এক সাকিব ছাড়া সুযোগ মেলেনি কোনো বাংলাদেশের। তামিম মুস্তাফিজরা খেলেছেন রঙিন পোশাকে, অথচ আফগান লঙ্কান ক্রিকেটাররা নিয়মিতই মাতাচ্ছেন এই লিগ। In county cricket, obviously only 18 teams. A lot of the teams look for fast bowlers, fast bowlers, you know, so like Australians and South Africans and things like that. So, you know, West Indies, exactly, yeah. And I think only recently maybe seeing the value of the teams from Afghanistan and Sri Lanka, Rashid Khan and some of the other guys there as well. So I'm surprised. I think there should be more. কোচিং ক্যারিয়ারে নিজের ভবিষ্যৎ দেখছেন জয়েস। সুযোগ পেলে বাংলাদেশে কাজ করবেন কিনা প্রশ্ন ছিল তার কাছে। First of all, I love coaching. I love coaching the girls. I've coached the girls for 5.5 years. I did a little bit of coaching with the Ireland A men's team. I'd love to go around the world. Maybe in a few years because I have 2 young. If BCB offer. Oh, who knows? তবে একটা বিষয়ে আক্ষেপ আছে জয়েসের। টেস্ট স্ট্যাটাসের অর্ধযুগের বেশি পার হলেও এখন পর্যন্ত আয়ারল্যান্ড খেলেছে মোটে 9টা টেস্ট। তাই তো নিজেদের প্রমাণে এই ফরম্যাটে আইসিসির কাছে আরও বেশি ম্যাচের দাবি আইরিশদের হয়ে অভিষেক টেস্ট খেলা জয়েসের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দলের স্পিন বিভাগকে শক্তিশালী করতে এনসিএল টি-20 টুর্নামেন্টের দিকে তাকিয়ে ঢাকা ক্যাপিটালস। আসন্ন টুর্নামেন্টে ভালো করা ঘরোয়া ব্যাটারদেরও দলে টানতে চায় ফ্র্যাঞ্চাইজিটি, জানিয়েছেন ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। টুর্নামেন্ট শুরুর 1 সপ্তাহ আগেই অনুশীলন শুরু করবে খালেদ মাহমুদ সুজনের দল। টুর্নামেন্ট চলাকালীন আরও বেশ কিছু ইংলিশ ও ক্যারিবিয়ান ক্রিকেটার দলে নেয়ার ব্যাপারেও কথা হয়েছে বলে জানান আতিক। ঘনিয়ে আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর। দলের শক্তি বাড়াতে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফট থেকে ক্রিকেটার নিলেও বেশ কিছু জায়গায় এখনো ঘাটতি রয়ে গেছে দলগুলোর। সামনে এনসিএল টি-20 টুর্নামেন্ট, যা সুযোগ করে দিচ্ছে নতুন ক্রিকেটার খুঁজে পাওয়ার। 11 থেকে 23 ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনসিএল টি-20 টুর্নামেন্ট। বিপিএল এর আগে যে আসরটি দুয়ার খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে, যেখান থেকে ঘরোয়া ক্রিকেটারদের দলভুক্ত করতে চায় ঢাকা ক্যাপিটালস। আমাদের টিমের স্পিনের দিকে একটু উইকনেস আছে, তো আমাদের প্ল্যান আছে এনসিএল টি-20 যেটা নেক্সট হচ্ছে ওখান থেকে আমরা কিছু প্লেয়ার পিক করব।
যাতে আমাদের স্পিনের উইংটা একটু স্ট্রং হয়। আমাদের চিন্তা আছে অ্যাটলিস্ট আমরা কিছু নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিব। তো এনসিএল টি20 যেটা হবে ওখানে আমরা সবার দিকেই নজর রাখছি। ঢাকা ক্যাপিটালস এরই মধ্যে টিম ম্যানেজমেন্টে যুক্ত করেছে বড় দুই নাম। প্রধান কোচ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন এবং মেন্টর পাকিস্তানি সাবেক ক্রিকেটার সাঈদ আজমল। ইন ম্যাচ হওয়ার অ্যাটলিস্ট একটা উইক আগে থেকে আমরা ট্রেনিং সেশনটা স্টার্ট করার প্ল্যান করছি। তো আমাদের হেড কোচের উপর ডিপেন্ড করে আসলে কোন টাইম থেকে এক্স্যাক্টলি স্টার্ট করলে আমাদের জন্য বেটার হয়, আমরা সেভাবেই ডিসিশন নেব। টুর্নামেন্ট চলাকালীনও চমক থাকবে শাকিব খানের দলের। বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ শেষ হয়ে আসলে ইংলিশ ও ক্যারিবিয়ান ক্রিকেটার দলে ভেড়াবে দলটি। নজরে আছে ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটারও। আমরা আরও কিছু ফরেন প্লেয়ারের সাথে কথাবার্তা বলছি, আর কনফ্লিক্টিং কিছু টুর্নামেন্টস থাকার কারণে আমাদের কিছু প্লেয়াররা তো প্রথম কয়েকটা ম্যাচ খেলে চলে যাবে। তো এর মধ্যবর্তী সময়ে আমরা আরও যাতে কিছু ভালো প্লেয়ার আনতে পারি সেদিকে আমরা চেষ্টা করছি। ইভেন উপমহাদেশের এমন কিছু প্লেয়ার আছে যাদেরকে আমরা খুব চেষ্টা করছি নিয়ে আসার জন্য। হোপফুলি মাঠে দেখবেন বেস্ট কিছু প্লেয়ার চলে আসছে আমাদের সাথে খেলার জন্য। ইংলিশ ক্যারিবিয়ান এই টাইপের বেশ কিছু ভালো প্লেয়ারদের দিকে আমাদের নজর আছে। হোপফুলি আমরা বেস্ট দুই একজনকে নিয়ে আসতে পারবো। বিপিএল এর আকর্ষণ বাড়াতে ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে দর্শকদের নিয়ে বেশ কিছু প্রোগ্রামের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। সেভাবেই ডিসিশন নেব। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে সম্মতি দিতে যাচ্ছে পাকিস্তান। তবে এজন্য আইসিসিকে বেশ কিছু শর্ত দেওয়ার পরিকল্পনা পিসিবির। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শনিবার আবারও ভার্চুয়াল বৈঠকে বসার পরিকল্পনা থাকলেও সেই বৈঠক হয়নি। বরং আরও একটু সময় নিয়ে নিজেদের গুছিয়ে সোমবার আইসিসি সহ সব দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করতে চায় মহসিন নাকভির বোর্ড। বিসিসিআইয়ের প্রভাবে আসলে কোন ঠাসা পাকিস্তান ক্রিকেট বোর্ড তা বলার অপেক্ষা রাখে না। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনড় অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত মচকাতেই হচ্ছে পিসিবিকে। ভারতকে নিজ দেশে আনতে না পেরে শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই আসর আয়োজনের সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান। অনেকটা নিরুপায় হয়েই এই পথে হাঁটার পরিকল্পনায় মহসিন নাকভির বোর্ড। কারণ আইসিসিতে ভারতের প্রভাব এতটাই যে প্রয়োজনে পাকিস্তানকে মাইনাস করে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে বিন্দুমাত্র সময় নেবে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সবকিছু হারানোর চাইতে অন্তত কিছুটা পেতেই শেষ পর্যন্ত হাইব্রিড মডেল মেনে নিচ্ছে পিসিবি। পাকিস্তান শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে রাজি হলেও আইসিসিকে দিতে চলেছে বেশ কিছু শর্ত, যার প্রথমটা হচ্ছে ভারত যেহেতু পাকিস্তান সফরে রাজি নয়, তাই ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোতে পাকিস্তানও ভারত যাবে না। তার মানে দাঁড়াচ্ছে 2026 টি20 বিশ্বকাপ, 2029 চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও এই শর্তে আইসিসি রাজি হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং ফাইনাল নিয়েও আলাদা প্রস্তাবনা থাকতে পারে পিসিবির। একেবারে ফাইনাল পর্যন্ত ভারত টিকে থাকলে সেই ম্যাচ হবে পাকিস্তানের বাইরে। কিন্তু ভারত সেমিফাইনালে বাদ পড়ে গেলে শিরোপা নির্ধারণী ম্যাচ নিজ দেশে করতে চায় পিসিবি। এছাড়াও টিকিট বিক্রি এবং রেভিনিউ শেয়ার নিয়েও আলাদা প্রস্তাবনা আছে পাকিস্তান ক্রিকেটের। শনিবার সদস্য দেশগুলো নিয়ে এই বিষয়ে আরও একটি ভার্চুয়াল বৈঠকে বসার কথা ছিল আইসিসির। তবে পিসিবির পক্ষ থেকে সাড়া না পাওয়ায় বৈঠক হয়নি। আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে বল এখন পাকিস্তানের কোর্টে ঠেলে দিয়েছে আইসিসি। আর তাই পাকিস্তান যেদিন সময় দেবে সে অনুযায়ী বৈঠক হওয়ার সম্ভাবনা বেশি। ধারণা করা হচ্ছে এই মিটিং অনুষ্ঠিত হতে পারে সোমবার। এদিকে 1 ডিসেম্বর আইসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জয় শাহ। এর ফলে পাকিস্তানের অবস্থান আরও নড়বড়ে হবে তা বলাই যায়। তবে যেহেতু পাকিস্তানও ক্রিকেটের অন্যতম শক্তিশালী স্টেক হোল্ডার, তাই তাদেরও একেবারে মাইনাস করতে চায় না আইসিসি। কিন্তু স্বার্থ রক্ষার কথা বলা হলে সবার আগে ভারতের বিষয়টাই বিশ্ব ক্রিকেট প্রাধান্য দেয়, সে বিষয়ে দ্বিমত করার কোনো সুযোগ নেই। এস এম ইকবাল, সময় সংবাদ। অবশেষে পূর্ণতা পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি। বাফুফে নির্বাচনের অমীমাংসিত পদে পুনর্নির্বাচন করে জয় পেয়েছেন সাইফুর রহমান মনি। 4 বারের চেষ্টায় ফেডারেশনের 15তম কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হতে প্রতিদ্বন্দ্বী একরাস উদ্দিনকে 5 ভোট ব্যবধানে হারিয়েছেন তিনি। এদিকে এখনও
পুরোপুরিভাবে ফেডারেশনের স্ট্যান্ডিং কমিটিগুলো গঠন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলররা। ভোটের আগে একসঙ্গে হাসি মুখে দুই প্রার্থী, তবে দিন শেষে মুখে চওড়া হাসি নিয়ে নির্বাচনের মাঠ ছেড়েছেন সাইফুর রহমান মনি। 4 বারের চেষ্টায় প্রথমবারের মতো বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম আবাহনীর এই কোচ। নতুন সদস্যকে বরণ করে নেন বাফুফের কার্যনির্বাহী কমিটির বেশ কয়েকজন সদস্য। পুনর্নির্বাচনে 133 ডেলিগেটের মধ্যে ভোট দিয়েছেন 107 জন, যেখানে 56 ভোট পেয়েছেন জাতীয় দলের সাবেক তারকা সাইফুর রহমান মনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইখলাস উদ্দিন পেয়েছেন 51 ভোট। ইখলাস উদ্দিন সাহেব 51 ভোট এবং জনাব শফিউর রহমান মনি উনি পেয়েছেন 56 ভোট। সেই হিসাবে ভোটের আধিক্যে জনাব শফিউর রহমান মনি 15 আসনের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো নির্বাচিত হয়ে ডেলিগেটদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাইফুর রহমান মনি। ফুটবলকে আরো গতিশীল করতে কাজ করতে চায় বাফুফের কার্যনির্বাহী কমিটি। আফটার লং টাইম, মানে অলমোস্ট 3টা ইলেকশন আমি করেছি, এর 4th টাইমে এসে আমি সাকসেস হয়েছি। সো এটার জন্য আমি আসলে অল ক্রেডিট এই ডেলিগেটদের দিতে চাই, কারণ ওনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন এই জন্যই আজকে এই জয়লাভ করতে পেরেছি। ফুটবলের উন্নয়নের জন্য, ফুটবলটাকে মাঠে আনার জন্য এবং ফুটবলটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হওয়ার জন্য যেই রকমের যত পদক্ষেপ নেওয়া দরকার সেই রকমের পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। নির্বাচন চলাকালীন হয়েছে হট্টগোল, কথা কাটাকাটি হয় দুপক্ষের মাঝে, তবে তা সামলে নেয় বাফুফে, যাকে নির্বাচনের অংশ হিসেবে দেখছেন জয়ী প্রার্থী। এদিকে বাফুফের নতুন কমিটির কার্যগতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জেলা ফুটবলের ডেলিগেটরা। ফুটবলকে আরো গতিশীল করতে সভাপতির হস্তক্ষেপ কামনা করেছেন কাউন্সিলররা। একটা বাকি থাকলেও অন্তত স্ট্যান্ডিং কমিটিগুলো পূর্ণাঙ্গ করে কাজ আরম্ভ করা, যেহেতু প্রত্যেকটা কমিটিকে 1 বছর করে সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট। আমাদের নিয়ে অনেক কথাই প্রেসিডেন্ট বলেছেন, আমাদের নিয়ে বসবেন, কথা বলবেন কীভাবে দেশের ফুটবল উন্নয়ন করা যায়। গেল অক্টোবরে অনুষ্ঠিত হওয়া বাফুফে নির্বাচনে সদস্য পদে 2 প্রার্থীর মধ্যে টাই হওয়ায় পুনরায় এই পদে নির্বাচন ঘোষণা দেয় ফেডারেশন। নির্বাচন পর্যবেক্ষণ করতে উপস্থিত ছিলেন ফিফার প্রতিনিধিরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাবে স্থবির হয়ে পড়েছে দেশের জনপ্রিয় ডিসিপ্লিন অ্যাথলেটিক্স। দায়িত্ব নিয়ে ঝিমিয়ে পড়া অ্যাথলেটিক্সে প্রাণ ফেরানোর চ্যালেঞ্জ নিয়েছেন অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক, দেশের সাবেক তারকা অ্যাথলেট মোহাম্মদ শাহ আলম। দুর্নীতি দূর করে বন্ধ থাকা জাতীয় অ্যাথলেটিক্স চালু সহ নতুন খেলোয়াড় তুলে আনায় গুরুত্ব দিতে চান তিনি। আগামী বছর এসএ গেমস অ্যাথলেটিক্সে পদক খরা কাটানোরও লক্ষ্য। সমন্বিত চেষ্টায় প্রস্তুতির ঘাটতি দূর করাও লক্ষ্য তার। পরিকল্পনা আছে বিদেশি কোচ নিয়োগেরও। দেশের অন্যতম জনপ্রিয় ডিসিপ্লিন অ্যাথলেটিক্স। একসময়ে দক্ষিণ এশিয়ায় দাপট ছিল দেশের অ্যাথলেটদের, তবে ফেডারেশন কর্তাদের চেয়ার দখলের আকাঙ্ক্ষা আর দায়সারা প্রতিযোগিতায় চেনা মুখগুলোই ঘুরে ফিরে চ্যাম্পিয়ন হয়েছে জাতীয় অ্যাথলেটিক্সে। নতুন অ্যাথলেট তুলে আনায় ভাটা পড়েছে গেল কয়েক বছর ধরেই। 5 আগস্টের পর সভাপতি, সাধারণ সম্পাদক সহ কর্মকর্তাদের বেশিরভাগ পালিয়ে যাওয়ার পর অবস্থা আরও ভয়াবহ রূপ ধারণ করে ফেডারেশনের। সমস্যা সমাধানে গেল 14ই নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ 9টি ফেডারেশনে নির্বাহী কমিটি ভেঙে অ্যাডহক কমিটি ঘোষণা করে। সাবেক তারকা অ্যাথলেটদের অনেকেই জায়গা পেয়েছেন অ্যাথলেটিক্সের অ্যাডহক কমিটিতে। 19 জনের কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা অ্যাথলেট ও সাধারণ সম্পাদক শাহ আলমকে। 5 আগস্টের পর ঝিমিয়ে পড়া অ্যাথলেটিক্সকে সচল করার চ্যালেঞ্জ নিচ্ছেন শাহ আলম। ঘরোয়া প্রতিযোগিতা নিয়মিত করার পাশাপাশি জোর দিতে চান নতুন ক্রীড়াবিদ তুলে আনার দিকে। 3 মাস ব্লক ছিল রাজনৈতিক কারণে, সেখানে তো আমাদের কিছু হাত না ছিল না সেখানে। এখন আমরা যেহেতু দায়িত্ব পাইছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে প্রশিক্ষণ ক্যাম্প হইতে আরম্ভ করে বিভিন্ন গেমগুলি খুব তড়িৎগতিতে আমরা যাতে করতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে ইনশাআল্লাহ। 40টা ইভেন্ট আছে, এই 40টা ইভেন্টের উপরে আমরা প্রতিযোগিতা করব। সেখানে সারা দেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করবে। সেই রেজাল্টের উপরে বেসিস করে যারা সম্ভাবনাময়ী অ্যাথলেট আন্তর্জাতিক পর্যায়ের জন্য তাদেরকে আমরা বাছাই করে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করব। আগামী বছর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমস। নানা সমস্যায় পিছিয়ে পড়েছে গেমসের প্রস্তুতি। বিষয়টা মানছেন নতুন সাধারণ সম্পাদক। সবার সমন্বিত চেষ্টা ও নিজের অতীত অভিজ্ঞতায় সমাধান করতে চান শাহ আলম। আগামীতে যে ক্যাম্প হবে, ট্রেনিং হবে,
ট্রেনিংয়ে আমরা নিজেরা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করব এবং যাতে পারফরমেন্স ডে বাই ডে ইমপ্রুভ হয় সেটার দিকে নজর থাকবে এবং আসন্ন সাব গেমসের যে রেকর্ড সেই রেকর্ডকে যে ম্লান করে আমরা যাতে যেতে পারি সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমাদের প্রশিক্ষকরা আছে, তারা অত্যন্ত ভালো এবং তাদের পাশাপাশি আমি চাচ্ছি বিদেশি থেকেও কিছু প্রশিক্ষক আনবো যাতে করে দেশি কোচ এবং বিদেশি কোচ এদের সমন্বয় করে আমরা যাতে করে ভালো রেজাল্ট করতে পারি সেদিকে আমাদের নজর থাকবে। দেশের সীমা ছাড়িয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝ থেকেও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় খুঁজে বের করে আনতে চায় নতুন কমিটি। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। ইপিএলে ব্লকবাস্টার ক্লাসে মুখোমুখি হবে দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। হাই ভোল্টেজ এই লড়াইয়ের আগে সিটিকে হুঙ্কার দিলেন কোচ আর্নে স্লট। অন্যদিকে নিজেদের সাম্প্রতিক ফর্মে চিন্তিত সিটি বস পেপ গার্দিওলা। দলকে গুছিয়ে নিতে আরও একটা সুযোগ চান তিনি। অ্যানফিল্ডে ম্যাচ শুরু রোববার রাত 10:30টায়। এদিকে আরেক ম্যাচে সন্ধ্যা 7:30টায় অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে চেলসি। একই সময়ে এভারটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। লড়াইটা দুই জায়ান্টের। সুপার সানডে ব্লকবাস্টার ম্যাচে বর্তমান লিগ চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চলতি মৌসুমের টেবিল টপার। গেল 14 বছরে দু দলের 40তম মুখোমুখি অবস্থান এটা। লিগ টেবিলের অবস্থান ও শিরোপা জয়ের সমীকরণ বিবেচনায় এই ম্যাচটা দু দলের কাছেই বিশেষ। সম্প্রতি উড়ন্ত ছন্দে আছে আর্নে স্লটের দল। একের পর এক ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী তারা। টানা 15 ম্যাচ অপরাজিত লিভারপুল, আর সেই প্রভাব পড়েছে ইপিএল পয়েন্ট টেবিলেও। এখন পর্যন্ত খেলা 12 ম্যাচের 10 জয়, 1 হার আর 1 ড্রয়ে টেবিল টপার মোহাম্মদ সালাহরা। সঙ্গে আছে ঘরের মাঠে শেষ 5 ম্যাচ জয়ের সুখস্মৃতি। সিটির বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে লিভারপুল। মুখোমুখি 39 বারের দেখায় 15 জয় নিয়ে এগিয়ে অলরেড বাহিনী। কিছু ইনজুরি সমস্যা থাকলেও ম্যান সিটির মতো শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে কিছুটা চিন্তা কাজ করছে আর্নে স্লটের। মাঠে নামার আগে সিটিকে সমীহ করছে তারা। পেপ গার্দিওলাকে সেরা কোচ বলে আখ্যাও দিয়েছেন আর্নে স্লট। ম্যানচেস্টার সিটি খুবই কঠিন প্রতিপক্ষ। পেপ গার্দিওলা বিশ্বের সেরা কোচ। তিনি জানেন কিভাবে সমস্যা মোকাবেলা করতে হয়। তাদের বেশ কিছু ফুটবলার ইনজুরিতে থাকলেও আমার মনে হয় তারা দারুণ দল। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ম্যানচেস্টার সিটি শিবিরে বড় চিন্তার নাম ইনজুরি। নিজেদের খেলা শেষ 6 ম্যাচে জয়হীন সিটি। পয়েন্ট টেবিলেও অবস্থানটা 3-এ। সব মিলে একেবারেই প্রত্যাশিত ছন্দে নেই বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। সঙ্গে কোচ পেপ গার্দিওলার সবচেয়ে বড় চিন্তার কারণ দলের বেশ কয়েকজন ফুটবলারের মাঠের বাইরে ছিটকে যাওয়া। পুরো মৌসুমের জন্য রদ্রিকে না পাওয়াটা বড় দুশ্চিন্তার কারণ কোচের। লিভারপুলের বিপক্ষে মাঠে নামার আগে দল গোছাতে তাই আরও একটা সুযোগ চাইলেন পেপ। আমি ভাবছি এই দলটার জন্য আমি কি করতে পারি। একজন কোচ ও খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে অনেক সময় এমন পরিস্থিতি আসতে পারে, তখন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। যে মুহূর্তে আমি মনে করব দলের জন্য ইতিবাচক নই, তখন অন্য কেউ আসবেন, তবে একটা সুযোগ চাই দলটাকে গোছাতে। এদিকে ইপিএলে আরেক ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে চেলসি। ভিলার বিপক্ষে জিততে পারলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ব্লুদের সামনে। তবে সেক্ষেত্রে সিটির হারের ওপর নির্ভর করবে চেলসির টেবিলে উন্নতি। অন্য ম্যাচে এভারটনের বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। তাজিন খন্দকার, সময় সংবাদ। ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসির অন্তর্ভুক্তিতে তোলপাড় নেট দুনিয়া। উল্লেখযোগ্য কোনো সাফল্য না থাকার পরেও এলএম10-এর উপস্থিতিতে বিতর্ক কোনোভাবেই থামছে না। চলতি বছর 29 গোল করেছেন তিনি, তবে তার ক্লাব ইন্টার মায়ামি ছিটকে গেছে MLS-এর প্লে অফ থেকে। অন্যদিকে ক্রিস্টিয়ানো 49 গোল নিয়ে দুর্দান্ত পারফর্ম করেও লিওর চেয়ে এগিয়ে থাকার পরেও এই তালিকায় জায়গা পাননি, যা আরও তীব্র করছে সমালোচনাকে। ফিফা দ্য বেস্ট বছর জুড়ে দুর্দান্ত পারফর্ম করা ফুটবলারদেরকে দেয়া হয় এই স্বীকৃতি। ইতোমধ্যে ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানেই বাধে বিপত্তি। ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির অন্তর্ভুক্তি জন্ম দিয়েছে বিতর্কের। ব্যালন ডিওরে নাম না থাকার পর ফিফা বর্ষসেরার দৌড়ে কিভাবে এগিয়ে থাকেন লিও, তা নিয়ে নেট দুনিয়া রীতিমতো তোলপাড়। প্রশ্ন উঠেছে ফিফার পক্ষপাত নিয়েও। ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর ফুটবল দুনিয়া ভাগ হয়ে যায় দুই ভাগে। লিওনেল মেসি ভক্তরা আনন্দে ভাসলেও এর বিপরীতে অবস্থান এক দলের। বছর জুড়ে উল্লেখযোগ্য কোনো সাফল্য না থাকার পরও কিভাবে এই তালিকায় উঠে আসে মেসির নাম? ইউরোপের বাইরের একমাত্র ফুটবলার হিসেবে ফিফা দ্য বেস্টের মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন এলএম10।
চলতি বছর সব ধরনের প্রতিযোগিতা মিলে 29 গোল করেছেন লিও। 19টি গোলে করেছেন সহযোগিতা, যেখানে কোপা আমেরিকায় তার গোলের সংখ্যা মোটে 1। জাতীয় দলের জার্সিতে এবছর 11 ম্যাচে করেছেন 6 গোল, বাকি 23 গোল করেন ইন্টার মায়ামির জার্সি গায়ে। ব্যক্তি মেসির সফলতা একপাশে রেখে তার দলের সাফল্য বিবেচনায়ও এই তালিকায় তার নাম উঠে আসাটা বিতর্কের জন্ম দেয়। ইনজুরির কারণে বেশ কয়েকবার মাঠের বাইরে থেকেছেন এলেমটেন, দলকেও এনে দিতে পারেননি সাফল্যের দেখা। পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক জার্সিতে সাপোর্টার শিল্ড জিতলেও মেজর লিগ সকারের শিরোপা জিততে পারেনি তার দল। MLS এর প্লে অফ থেকেই ছিটকে যায় মায়ামি। অন্যদিকে মেসির জাতীয় দলের সতীর্থ লাউতারো মার্তিনেজ আর্জেন্টিনার হয়ে এ বছর 11 গোল করেছেন। আলবিসেলেস্তেদের কোপা আমেরিকা জয়ে রেখেছেন বড় ভূমিকা। ক্লাব ফুটবলেও এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 17 গোল আছে তার। ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার ছিলেন লাউতারো, তবে ফিফা দ্য বেস্টের তালিকায় তার নাম না দেখে অনেকেই সোচ্চার হয়েছেন। ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও এসেছে। লিওর নাম ফিফা দ্য বেস্টের সংক্ষিপ্ত তালিকায় আসার পর এর প্রেক্ষিতে খোঁড়া এক অজুহাত দাঁড় করিয়েছে ফিফা, যেখানে বলা হয় 37 বছর বয়সে লিও ইন্টার মায়ামির সফলতায় বড় ভূমিকা রাখেন। আর্জেন্টিনার হয়ে চলতি বছর কোপা জয়েও বড় ভূমিকা রাখেন তিনি। তবে ইউরোপের বাইরের লিগে খেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা লিওনেল মেসির তুলনায় বেশি। আল নাসরের হয়ে কোনো ট্রফি জিততে না পারলেও চলতি বছর 49 গোল আছে তার ঝুলিতে। জাতীয় দলের হয়েও অপ্রতিরোধ্য CR7, দলকে নিয়ে গেছেন নেশনস লিগের নকআউটে। গোল সংখ্যায় এগিয়ে থাকার পরও রোনালদোর না থাকায় মেসিকে নিয়ে বিতর্ক কোনোভাবেই থামছে না। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করলো আর্জেন্টিনা। যদিও বিশ্বকাপ বাছাই পর্বের শেষ 2 ম্যাচে একটি হার ও জয়ে কমেছে দলটির রেটিং পয়েন্ট। নতুন হালনাগাদ র্যাঙ্কিংয়ে অপরিবর্তিত অবস্থান ধরে রেখেছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড আর ব্রাজিল। এক ধাপ এগিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল অবস্থান করছে 6 নম্বরে। 2 ধাপ পিছিয়েছে বেলজিয়াম। র্যাঙ্কিংয়ে আগের মতোই 185তম অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব ফুটবলে গেল 3 দশকে এতটা স্বস্তির সময় হয়তো কখনোই পার করেনি আর্জেন্টিনা। একটার পর একটা শিরোপা জিতেই চলছে দলটি আধিপত্য র্যাঙ্কিংয়েও। 2023 সালের এপ্রিলের পর থেকে শীর্ষস্থানটা নিজেদের সম্পত্তি বানিয়ে রেখেছে আলবিসেলেস্তে। তবে সেই মধুর চন্দ্রিমায় হঠাৎই হোঁচট। কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচের প্রথমটায় প্যারাগুয়ের বিপক্ষে 2-1 ব্যবধানে হার। যদিও পরের ম্যাচে পেরুর বিপক্ষে ঘরের মাঠে 1-0 গোলের কষ্টার্জিত জয়। তাই তো স্ক্যালেনি বাহিনী শীর্ষস্থান ধরে রাখলেও কমেছে তাদের পয়েন্ট। 16.25 পয়েন্ট কমে সেটি এখন 1867.25-এ। আর্জেন্টিনার পয়েন্ট খোয়ানোয় 2-এ থাকা ফ্রান্সের সামনে সুযোগ ছিল টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের, কিন্তু নেশনস লিগে দুর্বল ইসরায়েলের বিপক্ষে ঘরের মাঠে ড্র করায় সেই সুযোগ হেলায় হারায় লেস ব্লোস। তাই তো নভেম্বরে টানা 2 জয়ে তাদের সঙ্গে ব্যবধান শ্বাস দূরত্বে 3-এ থাকা স্পেনের, 4-এ ইংল্যান্ডই। নেশনসের সমান একটি করে ড্র আর জয়ে উন্নতি হয়েছে ইউরোপের সাবেক 2 চ্যাম্পিয়ন রোনালদোর পর্তুগাল আর নেদারল্যান্ডসের। 2 ধাপ নেমে 8-এ অবস্থান করছে বেলজিয়াম, ইতালি আছে 9-এ। শীর্ষ 10-এ আবারও ফিরেছে জার্মানি। এশিয়ার মধ্যে শীর্ষে থাকা জাপানের অবস্থান 15-তে। সাউথ এশিয়ার মধ্যে শীর্ষে থাকা ভারতের অবনমন হয়েছে 2 ধাপ, তারা আছে 127 নম্বরে। নভেম্বরে ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক 2টি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ, কিন্তু মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে তারা জয় তুলে নেয়। এতে করে র্যাঙ্কিংয়ে আগের মতোই 185 নম্বর অবস্থান ধরে রেখেছে লাল সবুজ। চলতি বছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকায় স্ব অবস্থানে থেকে বছর শেষ করবে প্রতিটি দল। মাহবুব রিমন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত পারফরমেন্সের হিসেবে সবচেয়ে বাজে অবস্থা রিয়াল মাদ্রিদের। ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসেব বলছে বর্তমান বাজার মূল্যে সবচেয়ে বেশি অর্থ খরচ করার পরও পারফরমেন্স আপ টু দ্য মার্ক নয় এমন ক্লাবের তালিকায় সবার উপরে মাদ্রিদিস্তারা। এই তালিকার 3 নম্বরে আছে প্যারিস সেন্ট জার্মেই, 4 নম্বরে ম্যানচেস্টার সিটি আর 5ম অবস্থানে বায়ার্ন মিউনিখ। ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের এক প্রতিবেদনে দেখা যাচ্ছে পারফরমেন্স এবং বাজার মূল্য বিবেচনায় নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বাজে দলের যে তালিকা করা হয়েছে তার 1 নম্বরে আছে ইউসিএল এর রাজারা। তাদের দাবি বর্তমান বাজারে রিয়াল মাদ্রিদের স্কোয়াড মূল্য বাংলাদেশি টাকায় 17,165 কোটি 92 লক্ষ টাকা, যা ইউসিএল এ অংশ নেয়া ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি। পারফরমেন্স হিসেবে নিলে এখন ক্লাবের দাম এবং টেবিলে অবস্থানের পার্থক্য ঋণাত্মক।
এই তালিকায় দ্বিতীয় নম্বরে আছে আরবি লাইপজিগ। গত মৌসুমে বুন্দেসলিগায় চমক দেখালেও চলতি মৌসুমে ৩৬ দলের মধ্যে ৩৪তম অবস্থানে আছে তারা। ইউসিএল এর ৫ ম্যাচের ৫টিতেই হেরেছে। লাইপজিগের পরে আছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ টেবিলের ২৫তম দল এখন তারা, আছে অবনমনের সংখ্যায়। তালিকার ৪ নম্বরে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে পেপ গার্দিওলার দল খুবই বাজে সময় কাটাচ্ছে। পয়েন্ট টেবিলে আছে তারা ১৭তম অবস্থানে। রিয়ালের পর স্কোয়াডের দাম হিসেব করলে সবচেয়ে এগিয়ে তারাই, ১২৬ কোটি ইউরো দাম এবং পয়েন্ট টেবিলের অবস্থানের হিসেব এখানেও ঋণাত্মক। পরের জায়গাটা বুন্দেসলিগা জায়ান্ট বায়ার্ন মিউনিখের। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১৩ নম্বরে। ৫ ম্যাচ খেলে ৩টা জয় পেলেও তারা হেরেছে ২টো ম্যাচে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। একদিন জাতীয় দল, পরের দিন ফ্রাঞ্চাইজি ক্রিকেট, এমনিভাবে দিন কাটছে আফগান স্পিনার আল্লাহ মোহাম্মদ গাজানফারের। ২৪ ঘন্টারও কম সময় খেলেছেন দুটি ভিন্ন দলের হয়ে। যুব এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে হারের পরের দিন আবুধাবি টি-10 দেখা যায় ১৮ বছরের এই ক্রিকেটারকে। অথচ রোববার আফগানদের বাঁচা মরার লড়াই শ্রীলঙ্কার বিপক্ষে। সময়ের সঙ্গে ক্রিকেটের নিয়ম বদলেছে। প্রয়োজনের তাগিদে জাতীয় দলের পাশাপাশি শুরু হয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট। অথচ সেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটই যেন এখন মাথা ব্যথার কারণ। আইপিএল ভাগ্য খুলে যায় এই আফগান স্পিনারের। প্রায় ৫ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে তাকে। বয়স ১৮ হওয়ায় এখনও বয়সভিত্তিক ক্রিকেটে দেখা যায় গাজানফারকে। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে যুব এশিয়া কাপ খেলতে নামেন গাজানফার। ১০ ওভার বোলিং করে নেন ১ উইকেট। এরপর দুবাই থেকে উড়ে গেছেন আবুধাবি। প্রায় সোয়া ১ ঘন্টার জার্নির ধকল কাটিয়ে খেলতে নেমে যান টি-10 টুর্নামেন্টে। টিম আবুধাবির হয়ে একটি উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। গাজানফারের এমন কর্মকাণ্ডে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। নেটিজেনরা প্রশ্ন তুলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নিয়ম নিয়ে। অন্তত একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালীন ফ্রাঞ্চাইজি ক্রিকেট মাতানোর উদাহরণ বিরলই বলা চলে। অথচ গাজানফারের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে রোববার। বাঁচা মরার সমীকরণে আফগানিস্তানের জার্সি গায়ে জড়িয়ে ওয়ানডে ম্যাচ খেলতে হবে লঙ্কানদের বিপক্ষে। সে ম্যাচ ধরতে এই আফগানের পাড়ি দিতে হবে আরও ১৬৫ কিলোমিটারের বেশি। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের পর থেকে এরই মধ্যে ৩টা ভিন্ন দলের হয়ে ৯ ম্যাচ খেলে ফেলেছেন গাজানফার। বল করেছেন ৪১ ওভারেরও বেশি। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা গাজানফারকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ। আইপিএল বাদে ঘরোয়া লিগ চলাকালীন কোনো দেশেরই ফ্রাঞ্চাইজি লিগ খেলতে পারবেন না ইংল্যান্ডের কোনো ক্রিকেটার। নিজেদের কাউন্টি ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এমন কঠোর সিদ্ধান্তই নিতে যাচ্ছে ইসিবি। তবে এ খবর শুনেই ক্ষোভে ফুঁসছেন ইংলিশ ক্রিকেটাররা। আইনি পদক্ষেপও নিতে পারেন বলে জানিয়েছে বেশ কিছু গণমাধ্যম। এক দশকে বিশ্ব ক্রিকেটে এসেছে আমূল পরিবর্তন। বেড়েছে ফ্র্যাঞ্চাইজি লিগের সংখ্যা, ব্যস্ততা বেড়েছে ক্রিকেটারদেরও। এত খেলার ভিড়ে তাদের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে দেশের ঘরোয়া লিগ। কারিগরি অর্থের লিগের জন্য আন্তর্জাতিক ম্যাচেও না খেলার নজির আছে একাধিক। তাই এবার বাধ্য হয়ে কঠিন পথে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইংলিশ ক্রিকেটাররাও দিয়েছেন বোর্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি। গত মৌসুমে ইংল্যান্ডের টি-20 ব্লাস্ট লিগ চলাকালীন বিদেশি লিগ খেলতে চলে গিয়েছিলেন জেসন রয়, অ্যালেক্স হেল সহ অনেকেই। তখন সেই অনুমতি দিলেও তাদের কড়া বার্তা দিয়েছিল ইসিবি। এবার নতুন নিয়মে সেই অনুমতিও পাবেন না তারা। খেলতে পারবেন না পিএসএল, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট, তবে পাবেন আইপিএল খেলার অনুমতি। আগামী বছরের এপ্রিল মেতে হবে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ। একই সময় হওয়ার কথা পিএসএল। ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই চুক্তিবদ্ধ আছেন পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে। তবে 14 মার্চ শুরু হওয়া আইপিএল, যা চলবে 25 মে পর্যন্ত, সেখানে খেলতে ঠিকই ছাড়পত্র দেয়া হবে ক্রিকেটারদের। আর এ নিয়ে হচ্ছে বিস্তর সমালোচনা। ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে না থাকা ক্রিকেটার যারা আছেন কাউন্টি দলগুলোর সাদা বলের চুক্তিতে, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই আইন। আর এটা নিয়ে যত ক্ষোভ ক্রিকেটারদের, তাদের মতে এই নিয়মে কমে যাবে তাদের বিদেশি লিগ খেলার সুযোগ। ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছেও জানিয়েছে তাদের অভিযোগ। সমাধান না পেলে গ্রহণ করবেন আইনি পদক্ষেপ। এই নিয়ম নিয়ে ইসিবি ক্রিকেটারদের সঙ্গে কোনো আলোচনা না করায় হতাশ ক্রিকেটাররা। এছাড়া নতুন নীতিমালা যেসব বিষয়গুলো থাকছে তা নিয়ে উদ্বিগ্ন তারা। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ঘোষণা দেয়নি ইসিবি, তবে আমরা বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করছি। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সবার সাথে আলোচনা করছে বিষয়টি নিয়ে। আগামী সপ্তাহে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে উন্নতির অন্তরায় ধীরগতির উইকেট, মন্তব্য আইরিশ নারী দলের কোচ এড জয়েক্সের। ঘরোয়া স্পোর্টিং উইকেটের পরামর্শ, কাজ করতে আগ্রহী শান্তদের সঙ্গেও। পূর্ণতা পেল বাফুফের কার্যনির্বাহী কমিটি। অমীমাংসিত পদে পুনর্নির্বাচন করে জয় পেলেন সাইফুর রহমান মনি। স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত না হওয়ায় হতাশ কাউন্সিলররা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।